আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে আমরা এসএসসি রসায়নের অধ্যায় ৯ যার নাম হচ্ছে অম্লক্ষারক সমতা। আমরা এই অধ্যায়ে আজকে অম্ল বা অ্যাসিড এই পার্টিকুলার অংশটাকে নিয়ে আজকে আমরা শিখব। তো শুরু করা যাক অ্যাসিডটা নিয়ে। তো আমরা নর্মালি এটাকে অ্যাসিড বলে চিনি, যদিও এটা ইংরেজি ওয়ার্ড, কিন্তু এর বাংলা নাম কিন্তু হচ্ছে অম্ল। তো আজকে আমরা এই অম্লটা কি এটা সম্পর্কে শিখবো এবং অম্ল আমরা খুবই সহজে কি করে লিখতে পারি বা একটা অম্ল খুব সহজে চিনে ফেলতে পারি সেটাও দেখব। প্রথমত আমরা অম্ল চেনার জন্য আমরা দুইটি শর্তকে ফোকাস করব। একটি হচ্ছে অম্ল হচ্ছে এমন ধরনের কোনো পদার্থ, অম্ল বা অ্যাসিড এটা হচ্ছে এমন ধরনের কোনো পদার্থ যেটা এইচ যুক্ত থাকতে হবে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকতে হবে, এমন ধরনের যৌগ হতে হবে। তাহলে বাদ বাকি যৌগগুলো কিন্তু বাদ, অর্থাৎ এইচ নেই এমন যৌগগুলো একেবারেই বাদ। তাহলে এইচ ছাড়া যৌগগুলো অ্যাসিড হবে না। এখন এইচ আছে, কোনো যৌগের মধ্যে এইচ পরমাণু আছে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু আছে, তাদের মধ্যেও কিন্তু ব্যাপার আছে। সব এইচ যুক্ত পরমাণুগুলো কিন্তু অ্যাসিড হবে না। যেমন হচ্ছে NH3, এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, এটা কিন্তু অ্যাসিড না। আবার HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এইচ থাকলে অ্যাসিড হবে তা কিন্তু না, কিন্তু থাকতে হবে, এটা মাস্ট। এবং তাদের মধ্যে কিছু ভিন্নতা আছে। ভিন্নতাটা কোথায়? এইচ যৌগ অর্থাৎ এইচ যুক্ত যৌগ হতে হবে এবং সেই এইচটা প্রতিস্থাপনীয় হতে হবে, অর্থাৎ এই এইচটা প্রতিস্থাপনীয় হতে হবে, যাকে প্রতিস্থাপন করা যাবে। আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে প্রতিস্থাপনীয় ক্ষমতা সম্পন্ন হতে হবে। অর্থাৎ এই এইচকে অন্য কোনো ধাতু বা ধাতব যৌগমূলক, অর্থাৎ ধাতুর ন্যায় সক্রিয় কোনো যৌগমূলক দ্বারা যদি প্রতিস্থাপন করা যায়, অর্থাৎ কোনো যৌগের থাকা হাইড্রোজেন পরমাণুকে যদি কোনো ধাতু দ্বারা বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা প্রতিস্থাপন করা যায় এবং এই প্রতিস্থাপন করার ফলে যদি লবণ তৈরি হয়, তাহলে এই যে এইচ যুক্ত যে যৌগটি আছে তাকে বলা হবে অ্যাসিড। এখন আমরা এটা একটা এক্সাম্পল দেই যে আসলে কেমন যৌগ আছে যারা এইচকে প্রতিস্থাপন করতে পারে। যেমন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এই যে HCl এটার মধ্যে যে এইচ পরমাণুটা আছে সেটা প্রতিস্থাপিত হইতে পারবে। আবার যদি বলি কথাটাকে, এই যে HCl যৌগটা এর মধ্যে শুধুমাত্র এইচ পরমাণুটা কি হতে পারবে? প্রতিস্থাপিত হতে পারবে। কার দ্বারা? কোনো ধাতু দ্বারা বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল কোনো যৌগমূলক দ্বারা। তাহলে এই হচ্ছে ধাতু। আমি প্রথমে একটা ধাতু নিলাম, তাহলে কি ঘটবে এই কেমিক্যাল রিঅ্যাকশন বা বিক্রিয়াটাতে? এই ধাতু এই হাইড্রোজেন পরমাণুটাকে সরিয়ে তার জায়গা দখল করবে। তাহলে কি হবে? MgCl। সো এটা যদি আমরা যতই সাহায্যে লিখি তাহলে কি হয়? MgCl2। তাহলে MgCl2 তৈরি হলো, আর ওই যে প্রতিস্থাপনে H সেটা দ্বারা H2 মানে হাইড্রোজেন অণু অর্থাৎ হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে গেল। তাহলে এইখানে যে Hটা ছিল যৌগের মধ্যে তা কিন্তু প্রতিস্থাপিত হতে পারলো বা হলো, এবং তার ফলে আমরা যে যৌগটি পেলাম MgCl2, ওটা লবণ পেয়ে গেলাম। তাহলে এখানে HCl একটা অ্যাসিড। আবার একইভাবে যদি আমরা কোনো যৌগমূলক দেখি যেটা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তেমনই একটি ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর এই যে অ্যামোনিয়াম আয়নটা আছে এটা হচ্ছে ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক। সে কি করবে? সে এই হাইড্রোজেনের জায়গাটাকে দখল করবে এবং হাইড্রোজেনকে তার জায়গা থেকে সরিয়ে দিবে। তাহলে এখানে কি আসবে? NH4, যার ফলে যৌগটা কেমন হবে? NH4Cl। NH4Cl একটা লবণ, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ, এবং এই OH আর এই H এরা মিলে তৈরি করবে পানি। তাহলে আমরা প্রকৃতপক্ষে আমরা ফোকাস দিব কোন দিকে? লবণটার দিকে, যে আমরা ধাতু আর অ্যাসিডের বিক্রিয়ায় লবণ তৈরি হচ্ছে, ধাতু আর অ্যাসিডের বিক্রিয়ায় লবণ তৈরি হচ্ছে। কিভাবে হচ্ছে? অ্যাসিডের মধ্যে থাকা H কি হচ্ছে? ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে লবণ তৈরি করছে। তাহলে এই সকল H যুক্ত অর্থাৎ হাইড্রোজেন পরমাণু যুক্ত যৌগগুলোকে বলা হবে অ্যাসিড। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে চিন্তা করা যেতে পারে, সেটা কেমন? জলীয় দ্রবণ দিয়ে, অর্থাৎ পানির দ্রবণকে বলা হয় জলীয় দ্রবণ। তাহলে যদি কোনো পদার্থকে আমরা পানির দ্রবণ এর মধ্যে মিশিয়ে দিই, অর্থাৎ যদি আমরা জলীয় দ্রবণে কোনো পদার্থকে মেশাই, এইচ যুক্ত অবশ্যই, অর্থাৎ হাইড্রোজেন যুক্ত কোনো পদার্থকে যদি আমরা জলীয় দ্রবণে মিশাই, এর ফলে যদি
সেটি H প্লাস আয়ন দান করে বা উৎপন্ন করে বা উৎপন্ন হয়, তাহলে সেই পদার্থটিও কিন্তু অ্যাসিড। কিভাবে? অ্যাজ এ এক্সাম্পল, আমরা যদি HCl কে পানির মধ্যে মেশাই, তাহলে দেখা যায় H প্লাস আয়ন আর ক্লোরিন মাইনাস আয়ন উৎপন্ন হয়। তাহলে H প্লাস আয়ন তৈরি করলো কে? HCl। কোথায় তৈরি করলো? জলীয় দ্রবণে। তাহলে HCl একটি অ্যাসিড। আবার HNO3, মানে এটা হচ্ছে এই যে HNO3 যৌগটা যেটা আছে, আমি এটাকে কি করলাম? এটা নাইট্রিক অ্যাসিড। আমি এটাকে পানিতে মেশালাম, অর্থাৎ জলীয় দ্রবণে মেশালাম, যার ফলে H প্লাস আয়ন তৈরি হলো এবং NO3 মাইনাস আয়ন তৈরি হলো, নাইট্রেট আয়ন তৈরি হলো। তাহলে এই যে H প্লাস আয়নটা তৈরি হলো, দ্যাটস ওয়াই এটা অর্থাৎ HNO3 অর্থাৎ নাইট্রিক, এটা একটা অ্যাসিড, সো এটা নাইট্রিক অ্যাসিড। একইভাবে H2SO4, একেও যদি আমরা জলীয় দ্রবণে মেশাই, দেখা যায় এখান থেকে H প্লাস আয়ন তৈরি হয় এবং সালফেট আয়ন তৈরি হয়। তাহলে H প্লাস আয়নটার দিকে আমরা ফোকাস দিব, যে H প্লাস আয়ন তৈরি হচ্ছে কোথায়? জলীয় দ্রবণে। সো দ্যাটস ওয়াই এটা একটা অ্যাসিড এবং এটার নাম কি? সালফিউরিক অ্যাসিড। এখন আমরা যৌগগুলোকে মেশালে যে H প্লাস আয়ন তৈরি হবে, এটা তো আমরা এভাবে বলতে পারি যে আমরা যদি অ্যামোনিয়াকে মেশাই NH3, আমরা এটাও বলতে পারি যে আমরা যদি অ্যামোনিয়াকে মেশাই অর্থাৎ NH3 কে মেশালাম এবং এর ফলে তৈরি হলো কি, আমরা বলতে পারি এটাকে মেশালাম পানির মধ্যে এবং এই ক্ষেত্রেও তো H আয়ন তৈরি হতে পারে। আমরা তো বলতে পারি যে এখানে যেহেতু H আছে, তাহলে H প্লাস তৈরি হতে পারে। তাহলে আমরা কি করে বুঝবো যে কোন পদার্থগুলোকে পানিতে মেশালে H প্লাস আয়ন তৈরি হবে? অনেকের মধ্যেই তো H আছে, তো সবার H কি H প্লাস তৈরি করবে? তো এইটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে জানতে হবে অ্যাসিড লেখার কিছু কৌশল, মানে অ্যাসিড কারা হবে সেটা কিছু কৌশল জানলে আমরা বুঝে ফেলতে পারবো যে এই পদার্থগুলোকে মেশালে H প্লাস তৈরি হবে। সো সেটা আমরা দেখবো। আমরা এখন দেখবো হচ্ছে অ্যাসিড লেখার কিছু কমন, মানে সাধারণ কিছু কৌশল দেখবো আমরা, প্রাইমারি কিছু টেকনিক আমরা দেখবো। তো অ্যাসিড দুই ধরনের হয়, একটি হচ্ছে অজৈব অ্যাসিড আর একটি হচ্ছে জৈব অ্যাসিড। তো অজৈব জৈব ওয়ার্ডটা কিন্তু আমরা অনেক আগে থেকে পরিচিত এর সাথে, অজৈব পদার্থ জৈব পদার্থ এরকম অনেকভাবে আমরা এই দুটো ওয়ার্ড শিখেছি। সো আমরা এই অ্যাসিডটাকেও দুই ভাগে ভাগ করে ফেলতে পারি, একটা হচ্ছে অজৈব, একটা হচ্ছে জৈব। অর্থাৎ জীবদেহ থেকে প্রাপ্ত অ্যাসিডগুলো সাধারণত জৈব হয়, আর যেগুলো জীব থেকে পাওয়া যায় না, প্রকৃতিতে আগে থেকেই থাকে, সেগুলো হচ্ছে অজৈব অ্যাসিড। এখন আমরা এই অজৈব আর জৈব দুই ধরনের অ্যাসিড তৈরি করার কৌশলটাই আমরা দেখব কি করে তৈরি করা যায়। এবার তিনটি শর্তের মাধ্যমে আমরা অ্যাসিডটা লিখতে পারবো। সাধারণ অ্যাসিডগুলো লেখার আমরা কিছু কৌশল দেখব। তো প্রথম যে দুইটি শর্ত, আমরা এই দুইটি শর্তের সাহায্যে আমরা পাবো হচ্ছে অজৈব যে অ্যাসিডগুলো আছে আমরা সেইগুলো পাবো। অজৈব মানে হচ্ছে ইনঅর্গানিক, ইংরেজিটাকে ইনঅর্গানিক বলা হয়। তো আমরা ইনঅর্গানিক যে অ্যাসিডগুলো আছে আমরা তা দেখব কি করে তৈরি করা হয়। তো প্রথম শর্ত, যদি কোনো অধাতুর পূর্বে আমরা H বসিয়ে অ্যাসিড তৈরি করে ফেলতে পারি। যে কোনো অধাতুর পূর্বে H বসালেই অ্যাসিড তৈরি হয়। সাধারণত অধাতু দিয়েই তৈরি হয় অ্যাসিড আর ধাতু দিয়ে তৈরি হয় ক্ষার। তাহলে আমরা এখানে চারটি অধাতুর নাম নিলাম। গ্রুপ নাম্বার 17 পর্যায় সারণীর সেই যে গ্রুপে যারা ছিল তাদেরকে নিলাম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো আমরা এই ফ্লোরিন অধাতুর সামনে যদি H বসাই, তৈরি হয়ে যাবে কি HF, এটা একটা অ্যাসিড যার নাম হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। আমাদের এখানে নেই Cl অর্থাৎ ক্লোরিন, আমরা এখানে বসালাম H ক্লোরিনের পূর্বে, এটা একটা অ্যাসিড হয়ে গেল যার নাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। ব্রোমিনের আগে যদি আমরা H বসাই, হাইড্রোজেন ব্রোমাইড। আয়োডিনের আগে সিমিলারলি হাইড্রোজেন আয়োডাইড। তো এখানে আমরা একটি করে অধাতু নিয়েছি যার সামনে আমরা H কে বসিয়েছি, সো এটা অধাতু থেকে অ্যাসিড তৈরি হয়ে গেল এবং এটা হচ্ছে অজৈব অ্যাসিড। তো এইভাবে আমরা একাধিক অধাতুর সামনেও H বসিয়ে কিন্তু আমরা অ্যাসিড তৈরি করতে পারি, সেটাও কিন্তু সম্ভব। অর্থাৎ অধাতুর সামনেই H বসালে সেটা অ্যাসিড তৈরি হয়ে যাবে। এবার নাম্বার 2, যদি আমরা কোনো অধাতব যৌগমূলক নিই, ডিরেক্ট অধাতু না, যদি আমরা কোনো অধাতব যৌগমূলক নিই, সেক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রে অধাতব যৌগমূলকের পূর্বে আমরা একইভাবে সিমিলারলি H বসাবো। যদি বসাই সেটা অ্যাসিড হয়ে যাবে। যেমন আমরা এখানে 4টি অধাতব যৌগমূলক নিয়েছি, যেমন NO3 অধাতব যৌগমূলক, CO3 অধাতব, SO4 2- এটাও অধাতব, PO4 3- এটাও কিন্তু অধাতব যৌগমূলক। তাহলে যদি আমরা এর আগে H বসাই তাহলে কি তৈরি হয়? HNO3 নাইট্রিক অ্যাসিড তৈরি হয়ে যায়। এর আগে যদি আমরা H বসাই কি হয়? কার্বনিক অ্যাসিড তৈরি হয়ে যায়। আমরা যদি SO4 2- এর আগে H বসাই, এটা হয়ে যায় সালফিউরিক অ্যাসিড। আবার যদি আমরা এখানে PO4 3- এর আগে H বসাই, সেটা হয়ে যায় ফসফরিক অ্যাসিড। তার মানে
আমরা অধাতব যৌগমূলকের পূর্বেও এইচ বসিয়ে অ্যাসিড তৈরি করতে পারি। তাহলে এই দুইটি ওয়েতে যে আমরা অ্যাসিড তৈরি করব সেটা হবে কিন্তু অজৈব অ্যাসিড। এবার দেখব জৈব অ্যাসিড কি করে তৈরি করা হয়। পয়েন্ট নাম্বার 3, কোনো অ্যালকাইল মূলকের পূর্বে। এখন সমস্যা একটা হয় যে আমরা অ্যালকাইল মূলক চিনি না। কেন চিনি না তার কারণ হচ্ছে আমরা এখন অধ্যায় 9 পড়ছি। আমরা এই অ্যালকাইল মূলকটা পাবো হচ্ছে অধ্যায় 11-তে। আমাদের যে জৈব রসায়ন আমরা সেই অধ্যায় পাবো। তো যেহেতু তখন পাবে, তো আমি এখন এটা পড়ার সুবিধার্থে অ্যালকাইল মূলকটা লেখার একটা ওয়ে বলে দিই। কি করে লিখতে হয়? অ্যালকাইল মূলকগুলো লেখার একটা সাধারণ সংকেত আছে, যেটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হয়। কার্বনের সংখ্যা যদি n ধরা হয়, তাহলে এই কার্বনের সাথে যুক্ত অবস্থায় হাইড্রোজেনের সংখ্যাটা হবে 2n+1। যদি এভাবে আমরা কোনো সংকেত লিখি সেটা হয়ে যাবে অ্যালকাইল মূলকের সংকেত। যেমন যদি আমি কার্বনের সংখ্যা নেই 2, তাহলে কি হবে? C2, দুইটি কার্বন, তাহলে H কয়টি হবে? 2 × 2, 4 + 1 অর্থাৎ H5 তৈরি হবে। তাহলে C2H5 এটা কিন্তু একটা অ্যালকাইল মূলক এবং এটার নাম হচ্ছে ইথাইল। ওকে, এটার নাম হচ্ছে ইথাইল, কারণ C2 দুইটা কার্বন, সেটা ইথাইল। 3টা হলে প্রোপাইল, 4টা হলে বিউটাইল। সো আমরা এই জিনিসগুলো অধ্যায় 11-তে গেলে পাবো। তো আমি এখানে পড়ার সুবিধার্থে বলে দিলাম এইটুকু কিভাবে তৈরি করতে হয়। সো আমরা এখানে প্রথমে মিথাইল মূলক নিলাম, তারপর আমরা ইথাইল মূলক নিলাম। সো এই মিথাইল, ইথাইল এই মূলকগুলোর পরে, এবার কিন্তু পরে, প্রথম দুটি শর্ত ছিল পূর্বে, অধাতুর পূর্বে H, অধাতব যৌগমূলকের পূর্বে H। এবার হচ্ছে অ্যালকাইল মূলকের পরে COOH। অ্যালকাইল মূলকের পরে যদি আমরা COOH বসাই, এটা অ্যাসিড তৈরি হয়ে যাবে এবং এটা হবে জৈব অ্যাসিড। এই COOH কে বলা হয় কার্বক্সিল মূলক। এটার একটা নাম আছে, যার নাম হচ্ছে কার্বক্সিল মূলক। তাহলে যদি আমরা কোনো অ্যালকাইল মূলকের পূর্বে মানে পরে যদি আমরা COOH বসিয়ে দেই, তাহলে এটা তৈরি হয়ে যাবে একটা জৈব অ্যাসিড। তাহলে এই তিনটি ওয়েতে আমরা যে কোনো অ্যাসিডকে কিন্তু লিখতে পারবো, কারণ অ্যাসিড দুই রকমের হয়, অজৈব আর জৈব, আর সেটা সম্পর্কে কিন্তু আমরা বলেছি। এবার অ্যাসিড সম্পর্কে আরো অনেক বৈশিষ্ট্য আছে। অ্যাসিড কার সাথে বিক্রিয়া করে, এর দুই ধরনের ধর্ম, অর্থাৎ এর ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে শিখবো। তো আজকে টপিকটা ছিল এতটুকুই, যে আমরা অ্যাসিড কিভাবে চিনবো, মানে অ্যাসিড কারা, এবং অ্যাসিড লেখার যে কৌশল এটা, কারণ আমরা অনেকে অ্যাসিড লিখতে পারি না, কনফিউজড হয়ে যায় যে কোনটা অ্যাসিড। সো আই উইশ তোমরা এখন গেস করতে পারবে এবং লিখতেও পারবা যে কোনটা অ্যাসিড। তো আজকে এতটুকুই ছিল। ইনশাআল্লাহ নেক্সট ডে আমরা অন্য কিছু নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল। সবাইকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।